মায়ের গায়ে হাত রাখতেই মা বুঝতে পেরেছিলেন। আমাকে আর মুখে বলতে হয়নি। শেষবারের মতো বাবার মুখটায় একটু হাত বুলিয়ে স্ট্রেচারে ওঠাবার ছেলেদেরকে মৃদু স্বরে বলেছিলেন, একটু সাবধানে নিও বাবারা, লম্বা মানুষ তো, ঠোক্কর যেন না খায়। মায়ের অসম্ভব ঐশ্বর্য দেখে আমি অবাক হয়েছিলাম। কেমন অচেনা লাগছিল, মেলাতে পারছিলাম না। বাবার অফিস থেকে ফিরতে সামান্য দেরি হলেই মায়ের অ্যাংজাইটি শুরু হতো। মুখে কিছু বলতো না, ঠাঁই দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতো। মোড়ের মাথা থেকে বাবা দেখতে পেতেন মা দাঁড়িয়ে আছেন। ফিরে এসে সামান্য অনুযোগের সুরে মাকে বলতেন, এত উদ্বিগ্ন হও কেন বলো তো? আজকাল গাড়ি ঘোড়ার যা অবস্থা হয়েছে, তাতে ঠিক সময় ফেরাই মুশকিল। সেই ভীতু চুপচাপ মানুষটাকে আমি গতকাল থেকে একবারও কাঁদতে দেখলাম না। আজ বাবাকে যখন তুলে নিয়ে যাচ্ছে, তখনও মা কাঁদলেন না। আমার হাত ধরে শুধু ফিসফিস করে বলেছিলেন, বাবান চল, আমিও যাব। বড় পিসিমণি একটু খড়খড়ে গলায় বলে উঠেছিলেন, এ কেমন তর কথা? সেখানে তোমার কি কাজ? যা কিছু করার সেটা বাবানই করবে। মা যেন শুনতে পাননি এমনভাবে বললেন, মানুষটা চলে যাচ্ছে, যতদূর পারি এগিয়ে দিয়ে আসি। বলেই দৃঢ় পায়ে হেঁটে গিয়ে গাড়িতে বসলেন। আমাদের ড্রাইভার অধীরদা প্রায় 10 বছর ধরে আমাদের গাড়িটা চালায়। আগে বাবার অফিসের গাড়ি চালাতো। একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট করে বসাই চাকরি যায়। বাবা তখন ওকে বেশ কিছু টাকা ধার দিয়েছিলেন নিজে ট্যাক্সি কেনার জন্য। সেই থেকে অধীর দাদা বাবাকে দাদার মতো দেখে। সমবয়সী মাকে কিন্তু মা বলে ডাকে। আজকাল ল্যাপটপ চালায়, তবে আমাদের যে কোনো প্রয়োজনে দৌড়ে আসে। অধীর দাদা ড্রাইভারের সিটে বসতে যাচ্ছিল। মা বলল, অধীর, তুমি তোমার দাদার সাথে থাকো, বাবান গাড়ি চালাবে। আমি চালাচ্ছিলাম। মা আমার দিকে ফিরে ধীরে ধীরে বলল, শক্ত হও বাবান। বাবা মা তো কারো সারা জীবন বেঁচে থাকেন না, সবাইকে সেটা মেনেও নিতে হয়। উনি বড্ড কষ্ট পাচ্ছিলেন, তার থেকে এটাই ভালো হলো। আমি ভাবতে চাইছিলাম না কিছুই, কিছু শুনতেও ভালো লাগছিল না। মনের মধ্যে একটা ক্লান্ত হতাশা আর ক্ষুব্ধ জিজ্ঞাসার খেলা চলছিল। কেন আমার বাবাকেই চলে যেতে হলো? বাবা যে এতটা অসুস্থ ছিলেন, সেই খবরটা কেন আগে আমাকে জানানো হলো না? আমি তো সন্তান হিসেবে বাবার প্রতি কোনো কর্তব্যই পালন করতে পারলাম না। প্রায় 2 বছর হলো আমি জার্মানিতে রয়েছি। অফিস থেকে পাঠিয়েছে। আমার বয়স 29, আর এখনও সিঙ্গেল। এই 29 বছর বয়সে আমার একমাত্র কাছের মানুষ ছিলেন আমার বাবা। আমার শৈশব কৈশোরের সমস্ত স্মৃতি শুধু বাবাকে নিয়ে। আমার জীবনে আমার মায়ের উপস্থিতি প্রায় নেই বললেই চলে। আমার ছোটোবেলাটা আর 5টা বাচ্চার ছোটোবেলার মতো নয়। আমার জানাশোনা কারোর বাড়ির সাথে আমাদের বাড়িটারও কোনো মিল ছিল না। স্কুল ছুটির পরে বন্ধুদের মায়েরা তাদের বাচ্চাদের জন্য স্কুলের গেটে ভিড় জমাতেন তখন আমি একা একা পুল কারে করে বাড়ি ফিরতাম। বাড়িতে তখন সব সময়ের জন্য থাকতো মিনতি মাসি। মিনতি মাসি আমার দেখাশোনা করত। অফিস থেকে ফিরে বাবা আবার আমার আর মায়ের সব দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিতেন। আমি কিছুতেই বুঝতে পারতাম না আমার মায়ের কি সমস্যা। অন্য বন্ধুবান্ধবদের মায়েরা কি সুন্দর করে সেজে তাদের বাচ্চাদের নিয়ে মার্কেটিং করে, বেড়াতে নিয়ে যায়। সেখানে আমার মা সবসময় পাষাণ প্রতিমার মতো স্থির হয়ে বসে থাকে। ছোটবেলায় স্কুল থেকে ফিরে রেগে গিয়ে মাকে ধরে টানাটানি করেছি। মায়ের মধ্যে কোনো রিয়াকশন না দেখে কেঁদেছি। কখনো কখনো রেগে গিয়ে মাকে আঁচড়ে কামড়েও দিয়েছি। কিন্তু পাষাণ প্রতিমার মতো মায়ের মধ্যে প্রাণের কোনো লক্ষণ দেখতে পেতাম না। কয়েক মাস এই রকম প্রাণহীন দশা চলার পরে মা আবার গা ঝাড়া দিয়ে উঠতেন। বাড়ির 59 রকমের সব কাজ নিজের হাতে করতেন। আমাকে অস্বাভাবিক আদর করতেন, ঠাকুর পুজো করতেন। এমনিতে আমাদের বাড়ির ঠাকুরকে রাতে অফিস থেকে ফিরে বাবাই জল বাতাসা দিতেন। শুধু এই সময় রাতের পুজোটা মা করতেন। পুজোর সময় একটা গানই গাইতেন, একবার ব্রজে চলো ব্রজেশ্বর, দিনেক দুইয়ের মতো। বাবা বিভোর হয়ে সেই গানের সাথে মাথা দোলাতেন। সত্যি কথা বলতে কি, মায়ের এই ফেসটা আমার কাছে আরও অসহনীয় লাগতো। গা ঘিন ঘিন করত। নিচু সুরে গাওয়া গানটা যেন আরও পাগলামির লক্ষণ বলে মনে হতো। কৈশোরে একদিন চেঁচিয়েছিলাম যে এই রকম একটা বস্তা পচা গানই কেন রোজ গাওয়া হবে।
বাবা শান্ত অথচ কঠিন স্বরে বলেছিলেন, যদি তোমার এতটাই অসুবিধা হয় তবে নিজের ঘরের দরজা আটকে রাখবে, কিন্তু আর যেন কখনো এই নিয়ে কথা বলতে না শুনি। ছোটবেলায় আমি ছিলাম পুরোপুরিভাবে বাবার উপর নির্ভরশীল। বাবাই আমাকে তৈরি করে স্কুলে পাঠাতেন, পড়াতেন। আমি তখন ভাবতাম যে বাবা শুধু আমারই, বাবার ভালোবাসার উপরে আমারই শুধু একচ্ছত্র অধিকার। প্রথমেই ধারণায় ধাক্কা লাগলো যখন আমার বয়স 6। রথের মেলায় গিয়েছিলাম বাবার সাথে। সেখানে খরগোশ কেনার জন্য জিদ ধরায় বাবা দোকানির সাথে দরদাম করছিলেন। তখন আমার একটু মেলা ঘুরে দেখার শখ জেগেছিল। বাবার পাশ থেকে গুটি গুটি পায়ে সরে গিয়ে এদিক সেদিক দেখছিলাম। বাবা খরগোশের দাম দেবার আগেই খেয়াল করেন যে আমি পাশে নেই। উদ্ভ্রান্তের মতো একে তাকে জিজ্ঞেস করছিলেন। বাবা লম্বা মানুষ, তাই আমি তাকে দূর থেকে দেখতে পাচ্ছিলাম। কিন্তু বাবার কাছে পৌঁছতে না পৌঁছতেই বাবা আবার অন্যদিকে দৌড় দিচ্ছিলেন। আমার ডাক মেলার ভিড়ে বাবার কানে পৌঁছচ্ছিল না। এই রকম খানিকক্ষণ চোর পুলিশ খেলার পরে বাবা হঠাৎ একটা ল্যাম্পপোস্টকে ধরে কাঁদতে আরম্ভ করেন। কোথায় গেলি বাবান? আমি তোর মাকে এখন কি বলবো? বাবার পাঞ্জাবিতে টান দিয়ে নিজের অস্তিত্ব জানান দিই। বাবা কোলে নিয়ে অনেক আদর করেছিলেন, কিন্তু আমার মনের মধ্যে দাগ কেটে গিয়েছিল। উনি আমার হারিয়ে যাওয়া নিয়ে নয়, আসল দুশ্চিন্তায় ছিলেন এর ফলে মায়ের কি হবে তাই নিয়ে। রবিবার বিকেলে আম্মার মানে আমার ঠাকুরমার সাথে দেখা করাতে নিয়ে যেতেন বাবা। আমার জেঠুর 2 মেয়ে, আমি একমাত্র নাতি, তাই বংশধর হিসেবে আমার উপর ঠাকুরমার দাবি ছিল। ঠাকুরমার ছেঁড়া ছেঁড়া বিলাপ থেকেও মায়ের সম্বন্ধে যা জানতাম তাতে আমি মায়ের উপর আরও বিমুখ হতাম। আম্মা কাঁদতো আর বলতো, মানুষের এত রূপ থাকা ভালো নয় রে ভাই। এই রূপে ভুলে আমি আমার নিজের পায়ে কুড়ুল মেরেছি। একটা পাগল মেয়েকে ছেলের বউ করে ঘরে এনেছি, আর তোর বাবা সেই রূপে ভুলে ভেড়া হয়ে রয়েছে। অন্য কেউ হলে চুলের মুঠি ধরে ঘর থেকে পাগলিটাকে রাস্তায় বের করে দিত, কিন্তু তোর বাপ নিজের বাড়ি আর পরিবার ছেড়ে ওই পাগলির চাকর হয়ে গেছে। ভালো বুঝতে পারতাম না মা কি পাগল, কিন্তু রাস্তায় আমি যেসব পাগল দেখতাম মায়ের সঙ্গে তাদের কোনো মিল নেই। শুধু সারাদিন চুপচাপ বসে থাকা, একটা কথাও না বলা মানুষটাকে কি পাগল বলা যেতে পারে? বিষাদ প্রতিমার মতো ছিলেন আমার মা। তার বিষণ্ণতার গাঢ় ছায়ায় ঢাকা পড়েছিল আমার শৈশব। কৈশোরে এসে অবস্থার খানিকটা পরিবর্তন ঘটল। আমি তখন আমার মাকে ঘেন্না করতে আরম্ভ করেছিলাম। পড়াশোনা, খেলাধুলা, বন্ধুবান্ধব নিয়েই ছিল আমার জগৎ। সেই সাথে বাবা ছিলেন। আমাকে মাঝে মধ্যে রাগে ফেটে পড়তে দেখে তিনি আমায় আগের চেয়ে বেশি সময় দিতে লাগলেন। একদিন হঠাৎ শুনলাম বাবা গয়া যাচ্ছেন। তার কিছুদিন আগেই আমার জেঠু দাদু আর আম্মার পিণ্ডি দিয়ে এসেছেন। তাহলে বাবা আবার কার পিণ্ডি দিতে যাচ্ছেন সেটা জিজ্ঞেস করেছিলাম। বাবা কেমন ফ্যাকাশে মুখে নিচু গলায় বলেছিলেন, তোর দিদিমার জন্য যাচ্ছি। আমি জন্মাবধি কোনো মামার বাড়ি দেখিনি, তাহলে দিদিমা কোথা থেকে এলেন? আর আমার বাবাই বা কেন সেই না দেখা দিদিমার পিণ্ডি দিতে গয়া ছুটবেন? আমার রাগত মুখ দেখে বাবা বলেছিলেন, আসলে তোর মায়েরই দেবার কথা, কিন্তু তোর মা অসুস্থ, আর একজন মেয়ের পক্ষে পাহাড়ের উপরে প্রেতশিলার পিণ্ডদান করাটা খুব কঠিন। তাই তোর মায়ের হয়ে আমিই দেব। আমি দিন 2 থাকবো না, তোর মাকে কিন্তু নিয়ম করে ওষুধ দিবি। বাবা সেই রাতে বাড়ি ফিরছে না দেখে মা আবার ব্যালকনিতে গিয়ে ঠাঁই দাঁড়িয়ে থাকলেন। মাকে নিয়ে আমার প্রচুর লজ্জা ছিল। আমার সব সময় মনে হতো পাড়া প্রতিবেশীরা আমাদের বাড়িকে পিছনে পাগলের বাড়ি বলে। মাকে ভিতরে যেতে বললেও মা যাচ্ছিল না। শেষে বললাম, বাবা আজকালের মধ্যে ফিরবে না, গয়ায় গেছে প্রেতশিলায় পিণ্ডি দিতে। মা বিস্ফারিত চোখে আমার দিকে তাকিয়ে ভাঙা গলায় বললেন, কোথায় গেছে? আমি আবারও বললাম। মা আমার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন। বাবার বন্ধু ডাক্তার লাহিড়িকে ফোন করে মায়ের অজ্ঞান হবার কথা জানাতে ডাক্তার কাকু অ্যাম্বুলেন্স আর নার্স পাঠিয়ে মাকে একটা নার্সিংহোমে ভর্তি করালেন। প্রায় 7-8 ঘন্টা পরে নাকি মায়ের জ্ঞান এসেছিল। বাবা যখন ফিরলেন তখন সব জেনে আমাকে বেধড়ক পিটিয়েছিলেন। জীবনে প্রথমবার বাবার হাতে মার খেয়ে আমার মরে যেতে ইচ্ছে করছিল। বাড়ি থেকে পালিয়েছিলাম, মরার সাহস শেষ পর্যন্ত হয়নি। আমাদের বাড়ির কাছে একটা পার্কে বসেছিলাম।
অনেক রাতে বাবা আমাকে সেখানে খুঁজে পান। সেই রাতে বাবা আমার সাথে সমবয়সীর মতো কথা বলেছিলেন। বাবার থেকে মায়ের অসুখ সম্বন্ধে জানতে পেরেছিলাম। মা একমাত্র সন্তান। পরিবারে বাবা মা আর বিধবা কাকিমা। কাকিমার সাথে মায়ের বাবার মানে আমার দাদুর অবৈধ সম্পর্ক ছিল। কাকিমা আর বাবা মিলে মা মেয়ের উপর নানা রকম অত্যাচার চালাতো। মেয়ের ভবিষ্যৎ ভাবনা থেকে বহুদিন আমার দিদিমা এইসব সহ্য করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি রুখে দাঁড়ান। মা তখন কলেজের গণ্ডিও বেরোননি। মায়ের কাকিমা আর বাবা মিলে দিদিমার গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল। আমার মাকে নাকি ওরা বাথরুমে বন্দি করে রেখেছিল। মা নিজের কানে নিজের মায়ের মৃত্যু যন্ত্রণার চিৎকার শুনতে শুনতে অজ্ঞান হয়ে যান। তারপর থেকে মায়ের এই রোগটা আসে। এর নাম নাকি ম্লাঙ্কোলিয়া। এরপর আর মায়ের বাবা মেয়েকে নিজের কাছে রাখতে চাননি। মা সুন্দরী বলে পাত্রের অভাব হয়নি। বাবার সাথে বিয়ে হয়ে যায়। বিয়ের সময় চুপচাপ থাকাটা স্বাভাবিক লজ্জা বলে ধরা হলো। তারপরে মায়ের রোগটা বাড়ির অন্যদের চোখে পড়ে। মায়ের বাবাকে ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু তিনি আসেননি। শেষে একদিন ঠাকুরমার লোক দিয়ে মাকে বাপের বাড়ির সামনে ছেড়ে এসেছিলেন। অফিস থেকে ফিরে সব শুনে বাবা নাকি ধুমধারাক্কা লাগিয়ে দিয়েছিলেন। বাবা অফিসের পোশাকেই মায়ের বাপের বাড়ি পৌঁছে গিয়ে দেখেন বন্ধ গ্রিলের বাইরে সুটকেস নিয়ে মা গুটিসুটি মেরে বসে আছেন। বাবা ঠাকুরমার বাড়িতে ফিরে যাননি। বলতে বলতে আমার হাতের মধ্যে ধরা বাবার হাত কাঁপছিল, গলা ভেঙে গিয়েছিল, আর আমিও শুনতে শুনতে নিঃশব্দে অশ্রু পান করছিলাম। সেদিনই পরিষ্কার বুঝে যাই যে বাবার জীবনে মায়ের স্থান সবচেয়ে বেশি, আর আমি হচ্ছি শুধুমাত্র সেই মায়ের সন্তান। নিজেকে গুটিয়ে নিতে লাগলাম। বাবার উপর অভিমান থেকে পড়াশোনায় আরও মন দিলাম। 12-এর পর অন্য রাজ্যে ইঞ্জিনিয়ারিং আর চাকরি আমাকে পরিবার থেকে প্রায় বিচ্ছিন্ন করে দিয়েছিল। তারপর বিদেশবাস, ছুটি ছাটায় ট্রেকিং আর আল্পসে মাউন্টেনিয়ারিং করে সময় কাটাতাম। বাবা ফোন করলে রুটিন উত্তর দিতাম, কিন্তু এইসবের মধ্যেও আমার একটা মন বাবাকে ফিরে পেতে চাইতো, আর সেটা লুকানোর জন্য আমি বাবার সাথে অকারণে রূঢ় ব্যবহার করতাম। শ্মশানে আমি আর অধীরদা দুজনে মিলে কাগজপত্র সামলাতে গেলাম। মা বাবাকে ছুঁয়ে মাটিতে বসেছিল, এক দৃষ্টিতে তাকিয়েছিল বাবার দিকে। আমার বাবা লম্বা চওড়া ছিলেন, কিন্তু মুখশ্রী অতি সাধারণই ছিল। আজ বাবার মুখটা কিন্তু খুব সুন্দর লাগছিল। মা বাবাকে সাজিয়ে দিয়েছেন মটকা পাঞ্জাবি আর চন্দনে। দীর্ঘ রোগ ভোগের কোনো চিহ্ন বাবার মুখে নেই। শান্ত সমাহিত মুখশ্রী। বাবাকে ভিতরে ঢুকিয়ে দেবার পরে মা উঠে একটা গাছের নিচে গিয়ে বসলেন। আমি খানিকটা দূরে মায়ের চোখের আড়ালে বসেছিলাম। অধীরদা এসে আমাকে বলল, দাদা ভাই জল খাবে? না, তুমি আমার কাছে একটু বসো। আচ্ছা, তোমার কাছে তো আমার ফোন নম্বর আছে, তুমি আমাকে কেন একটু আগে খবর দিলে না? আমার বাবা বিনা চিকিৎসায় চলে গেলেন। বিনা চিকিৎসায়? কি বলছো কি দাদা ভাই? 1 বছর ধরে প্রায় রাজস্ব যজ্ঞের মতো চিকিৎসা চলেছে। কতবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তুমি জানো? অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক কোনো কিছুই বাকি রাখা হয়নি। দাদার মেডিকেল ফাইলটা খুলে তুমি দেখো। কবে থেকে বাবার সমস্যাটা শুরু হয়েছিল? গত বছর ইউরিন পাসে কষ্ট হচ্ছিল। ডাক্তার বললেন প্রোস্টেট অপারেশন করতে হবে। অপারেশন হলো, কিন্তু তাতে ঠিক হলো না, বরং ইউরিনের সাথে ব্লাড আসছিল। ডাক্তার বললেন অপারেশন সাকসেসফুল হয়নি, আবার অপারেশন করতে হবে। তাও হলো, কিন্তু ঠিক হলেন না। পরীক্ষা করে দেখা গেল কিডনি খারাপ হয়ে গেছে। তারপর ডায়ালিসিস। প্রথম 3 মাসে একবার থেকে শুরু হয়ে শেষে সপ্তাহে 2বার করে। এত কিছু হয়েছিল, আর আমাকে তোমরা একটা খবর পর্যন্ত দিলে না। বাবাকে তো সপ্তাহে 2বার করে কল করতাম, বাবাও তো কখনো কিছু বলেননি। দাদাই তো আমাদেরকে বলতে বারণ করেছিলেন, বলেছিলেন এ তো 2-4 দিনের ব্যাপার নয়, এ ঝামেলা তো লাগাতার চলবে। বাবানকে বললে ও উদ্বিগ্ন হয়ে চলে আসবে, কিন্তু ওকে তো ফিরতেও হবে, তাই এখনই কিছু বলো না। খবর দেবার সময় হলে আমি নিজেই বলবো। রাগে আমার ভিতরটা জ্বলে যাচ্ছিল। অধীরদাকে জিজ্ঞেস করলাম, বাবাকে নিয়ে এত দৌড়ঝাঁপ করলোটা কে? তুমি? মা তো একা একাই সব করেছেন, মাঝে মধ্যে আমি ছিলাম, কিন্তু রোজ তো থাকতে পারিনি দাদা ভাই।
মা? আমার মা এইসব সামলাতে পারেন? সেটা আমাকে তুমি বিশ্বাস করতে বলছো? অধীরদার চোখে অবিশ্বাস আর বেদনার ছাপ দেখলাম। তারপর ম্লান মুখে বলল, তুমি মায়ের দিকে তাকিয়ে দেখো। মা কি আর সেই মা আছেন? গত 5 বছর ধরে মাই তো একার হাতে ঘরে বাইরে সব কিছু সামলাতেন। দাদা বলতেন, সারা জীবন প্রচুর কাজ করেছি, রিটায়ার করার পরে পায়ের উপর পা তুলে আরাম করব। মাই তো বাজার হাট ব্যাংক সব সামলেছেন। চারদিকে দৃষ্টি রয়েছে মায়ের। এই যে তোমরা এখন নেয়ে ধুয়ে নতুন কাপড় পরবে, সেসব আমাকে দিয়ে মাই তো আনিয়ে নিয়েছেন। মাকে যত দেখছি ততই অবাক হচ্ছিলাম। আগে মিনতি মাসির কথাতেও মা কাঁপতে আরম্ভ করতেন। স্টামার করতে করতে কি বলতেন তার কোনো মাথা মুন্ডু থাকতো না। সেই কারণে মিনতি মাসিও মাকে কখনো পাত্তা দেননি। আর আমরা যখন শ্মশান থেকে ফিরে এলাম, তখন আমার বড় পিসিমণি আমাকে খড়খড়ে গলায় বললেন, বাবার চিকিৎসার সময় বিদেশে বসে রইলি, আর বাবার কাজে ধরা কাছাটাও নিলি না, এতটাই সাহেব হয়ে গেছিস। মা শুনে বলে উঠলেন, বর্দি ভাই, তোমার ভাই বাবানকে ধরা কাছা নিতে বারণ করে গেছেন, তাই স্নানের পরে পাজামা পাঞ্জাবি পরেছে। জানি না বাপু, শুনেছি এই সময় সেলাই করা কাপড় পরা মানা। আর কাকেই বা কি বলছি, তুমি তো অন্তত অসহ্যের সময়টা রঙিন কাপড়ের বদলে পাড়ওয়ালা সাদা শাড়ি পরতে পারতে। আর শোনো, নাকের ওই হীরের নাকফুলটা খুলে ফেলো। বিধবা মানুষের নাকে গয়না পরা মানা আছে। দিদি ভাই, তোমার ভাই বলতেন যে সাদা শাড়ি পরলে ওনার খুব অস্বস্তি হয়। আমাকে উনি গয়না খুলতে মানা করে গেছেন। তোমরা যখন সব রকম নিদেনি পেয়ে গেছো, তখন আর আমার এখানে থেকে কি হবে? বড় পিসিমণি মায়ের উপর রাগ করে নিজের বাড়ি চলে গেলেন। মাকে যত দেখছিলাম ততই অবাক হচ্ছিলাম। বাবার মেডিকেল রিপোর্টগুলো দেখে আরও অবাক হয়েছিলাম। এত কিছু আমার সেই নির্বাক জুবুথুবু হয়ে বসে থাকা মা কি করে সামলালেন? রাতে কিছু খেতে ইচ্ছে করছিল না। মাকে যিনি ঘরের কাজকর্মে সাহায্য করেন সেই বন্দনাদি 1 গ্লাস দুধ এনে দিয়েছিল। খুব ক্লান্ত লাগছিল, তাই দুধটা খেয়ে শুয়ে পড়েছিলাম। স্বপ্নে বাবাকে দেখলাম। সেই হাসপাতালের পোশাক পরা সাদা রোগাটে বুড়ো মানুষের মতো আমার বাবা আমার হাত জড়িয়ে ধরে বলছেন, বাবান, আমাকে বাড়ি নিয়ে চল। হাসপাতালে আমি আর থাকতে পারছি না। রাত দিন আলো জ্বলে, দিন না রাত ঠাউর করতে পারি না। এসির এই ঘিনঘিনে ঠান্ডাটাও আমার আর সইছে না। যদি মরি তবে নিজের বাড়ির আলো হাওয়ার মধ্যে মরব। আমায় নিয়ে চল বাবান। দাঁড়াও, ডাক্তারবাবু কি বলেন দেখি, মাকেও বলতে হবে। ওরা আমাকে ঘরে যেতে দেবে না, তুই নিয়ে চল। আমি সেই ছোটবেলার মতো অভিমান করে বাবাকে বললাম, তুমি আমাকে আগে কেন ডাকোনি বাবা? বাবা কিছু না বলে মুচকি হাসি হাসলেন। আমি বাবার হাতের উপর হাত বোলাতে বোলাতে বললাম, বাবা, তুমি আমার উপর অভিমান করে আছো, তাই না? বাবা তার কোনো উত্তর না দিয়ে হাসতে হাসতে মিলিয়ে গেলেন। ঘুম ভেঙে উঠে বসে দেখি প্রায় রাত 2টো বাজে। একটা অস্পষ্ট ক্ষীণ আওয়াজ কানে আসছিল। দোতলায় আমি আর মা, একতলায় অধীরদার বন্দনাদি রয়েছে। আওয়াজটা কিসের? মা কি কাঁদছে? পায়ে পায়ে বেডরুম থেকে বেরিয়ে আসি। সামনের হলে হালকা আলো জ্বলছে। বাবার একটা ছবি ফুল টুল দিয়ে সাজানো। মাকে সেখানে দেখলাম না। তারপর আওয়াজ অনুসরণ করে গিয়ে দেখি ঠাকুর ঘরের মেঝেতে মা বসে আছেন। কোলের উপর বাবার বেডসাইড টেবিলের উপরের ছবিটা। মা ছবি কোলে গাইছেন, পরাণ সখা বন্ধু হে আমার। বিভোর হয়ে মা গাইছেন। ঝম্পক তালের মল্লারে গাওয়া গানটি আমি জানি, বাবার প্রিয় গান। মা নির্ভুলভাবে গাইছেন, প্রতিটি সুর ঠিকঠাক লাগছে। অবাক হয়ে গেলাম। আমার বাবাকে নিয়ে আমার যে গর্ব ছিল তা শতগুণ বেড়ে গেল। আমার বাবা তো অসাধ্য সাধন করেছেন। নিজের ভালোবাসা অধ্যবসায় মমতা দিয়ে একটা পাথরে পরিণত হওয়ার জীবনকে তিনি অতলস্পর্শী খাদের কিনারা থেকে তুলেই শুধু আনেননি, তার মধ্যে তিনি প্রাণ সঞ্চার করেছেন। সর্ব অর্থে ফুলে ফলে ভরিয়ে তুলেছেন। স্বয়ং সম্পূর্ণ করেছেন একটি জীবনকে। নিভন্ত